আমাদের সহকর্মী সাইদ আহমদ জানাচ্ছিলেন বিস্তারিত। আমরা চলে যাচ্ছি পরের খবরে। রাজনৈতিক বিবেচনায় পদায়ন ও পদোন্নতি বঞ্চনা, যৌক্তিক নিয়োগ নীতিমালা তৈরি না করা কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক না করে ইচ্ছে মতোই দলীয় লোক নিয়োগ দিয়ে বৈষম্যের পাহাড় তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। একদিকে যেমন সচিবালয়ে বিভিন্ন উপদেষ্টারা দৌড়ঝাঁপ করছেন, তেমনি এলাকাটিতে বিক্ষোভও চলছে। গত কয়েকদিনের সচিবালয়ের পরিস্থিতি জানাবেন সহকর্মী আনোয়ার হোসেন, তিনি রয়েছেন নিউজ রুমে। আনোয়ার, আপনি বলুন আন্দোলনকারীরা কি বলেছেন এবং আজকেও আপনি গিয়েছেন সচিবালয়ে, সেখানে কি অবস্থা দেখেছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সচিবালয়ের প্রবেশ মুখগুলোতে বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা প্রতিনিয়ত আন্দোলন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আমি প্রতিদিনই সচিবালয়ে গিয়েছি এবং প্রতিদিনে কোনো না কোনো দল, কোনো না কোনো প্রতিষ্ঠান বা কেউ না কেউ হচ্ছে সচিবালয়ের প্রবেশের যে মুখ সেখানে বসেছেন, আন্দোলন করেছেন, তাদের দাবি দাওয়াগুলো জেনেছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে সকাল থেকে আমি সচিবালয়ের গেটে ছিলাম, সেখানে যে 4টি গেট, সব কয়টি গেটে আসলে বন্ধ ছিল। সেখানে গ্রাম পুলিশ একটি গেটে তাদের হচ্ছে অবস্থান নিয়েছে এবং তার পাশের গেটে হচ্ছে আপনার যেটা হচ্ছে নার্সদের একটি সংগঠন, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং এর পাশের আরেকটি গেট যে গেটটিতে অবস্থান নিচ্ছিলেন হচ্ছে নার্সিং ইনস্টিটিউটে যে শিক্ষার্থীরা, তারা অবস্থান নিয়েছে এবং এর এক ফাঁকে হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা হচ্ছে সচিবালয়ের একটি গেটে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ প্রায় 1000 খানেক স্টুডেন্ট তারা হচ্ছে সেখানে প্রবেশ করে। তাদের দাবি যেটি ছিল সেটি হচ্ছে তারা বলতে চেয়েছেন যে পরীক্ষা সেটি আসলে তারা দিবেন না এবং মাধ্যমিক পরীক্ষায় যে ফলাফল রয়েছে তাদের, সেটির আলোকে তাদের এইচএসসি পরীক্ষায় আর যেন ফলাফল নির্ধারিত, সেই দাবিটি আসলে তারা জানিয়েছিলেন এবং এক পর্যায়ে আপনারা জানতে পেরেছেন বা পূরণ হয়েছে সেই দাবিটি। এবং আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে নার্সিং ইনস্টিটিউটে যে শিক্ষার্থীরা তারা দাবিটি জানাচ্ছিলেন যে তাদের যে ডিপ্লোমা রয়েছে সেটি আসলে ডিপ্লোমার ডিগ্রির যে পদমর্যাদা সেটি দিতে হবে এবং তাদের যে নার্সিং ইনস্টিটিউট যে রেজিস্টার রয়েছে তার পদত্যাগ করতে হবে। এবং গ্রাম পুলিশ তারা বলছিলেন যে আসলে তাদের চাকরিকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা এই মাঠ ছেড়ে যাবেন না, প্রতিদিনই আন্দোলন করবেন। অর্থাৎ সচিবালয়ের গেটে প্রতিদিন কোনো না কোনো সংগঠন কেউ না কেউ হচ্ছে আন্দোলন করছে। শুধু সচিবালয় নয়, একটু জানিয়ে রাখি আপনাকে, প্রেস ক্লাব বলেন, আজকে আমি শাহবাগেও গিয়েছিলাম, সেখানে মেডিকেল হেলথ কেয়ার যে প্রোভাইডার রয়েছে 14,000 তারাও সেখানে বসেছেন, তাদেরও একই দাবি, রাজস্ব খাতে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। অর্থাৎ রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে বলতে পারি, শুধু সচিবালয় নয়, এই আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা হচ্ছে আসলে তাদের দাবি দেওয়ার পক্ষে বিক্ষোভ করছেন। কেউ দাবি আদায়ের পক্ষে, কেউ প্রতিষ্ঠানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের অপসারণের পক্ষে এই দাবি দেওয়াগুলো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কথা যদি বলি আপনাকে, আজকেও স্বাস্থ্য অধিদপ্তরের আন্দোলন হয়েছে। যারা হচ্ছে ড্যাব সমর্থিত তারা বলছেন হচ্ছে আপনার যে এখনকার যে ভারপ্রাপ্ত মহাপরিচালক তাকে তারা মানেন না, সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ধরেন এক একটি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, তারা তাদের দাবি দাওয়া নিয়ে কেউ অবস্থান করছেন, কেউ বা হচ্ছে বিক্ষোভ করছেন। এভাবে হচ্ছে সচিবালয় বা রাজধানী কেন্দ্রিক বিভিন্ন স্পটে আসলে এই দাবি দাওয়াগুলো চলছে। আপনার ফয়সাল, আমি এই বেশ কিছু বিক্ষোভকারী বা অবস্থানকারীদের বক্তব্য নিয়েছিলাম, আমরা একটু সুযোগ পেলে সেই বক্তব্যটা একটু দেখে আসতে চাই। জি, নিশ্চয়ই। চিঠি দেওয়ার পরও অদ্যবধি 2024 সাল পর্যন্ত সরকার আমাদেরকে রাজস্ব করে নাই। রাষ্ট্রের যত কর্মকর্তা কর্মচারী আছে আমরা সরকারের পদত্যাগ চাই। আমাদের বর্তমান দাবি হচ্ছে দুইটা, এক হচ্ছে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করতে হবে। আমরা 24 ঘন্টা ডিউটি করতে হয়, আমাদের ভাতা 6,500 টাকা, 6,500 টাকায় আমরা চলতে পারি না। আমাদের মোট 3টা দাবি, একটা হচ্ছে আমাদের নার্সিং এন্ড মিডওয়াইফারিকে ডিগ্রি সমতুল্য প্রদান করতে হবে। বিভিন্ন সংগঠনের নানান দাবিতে প্রতিদিনই উত্তাল থাকছে ঢাকা। আমাদের সহকর্মী আনোয়ার হোসেন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে। আমাদের একজন সহকর্মী রয়েছেন সাইফুল শাহিন, ওনার কাছে যেতে চাই। শাহিন, কেমন দেখছেন প্রতিদিনই আমরা দেখছি রাজধানী ঢাকাতে বিভিন্ন সংগঠন তাদের নানান দাবি দেওয়া রয়েছে, সবকিছু তারা উত্থাপন করছে এবং বিপ্লব পরবর্তী নতুন সরকার, যেখানে সেই সরকার এখনো বলা যায় তারা পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারেনি, এরই মধ্যে নানান সংগঠনের নানান দাবি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? ফয়সাল, একটা বিষয় খেয়াল করবেন, শুধুমাত্র ঢাকায় না, কিন্তু আমরা যখন খবর পাই সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের পরিস্থিতিটাই কিন্তু এখন জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, যত সংস্থা দপ্তর রয়েছে সরকারি বেসরকারি সব জায়গাতে কিন্তু একই অবস্থা। এই অবস্থাটা কেন আজকে হলো? আপনি খেয়াল করে দেখবেন যে আমরা আমাদের যদি একটু পরিবার নিয়েই ভাবি, যে আমরা যখন ছোটবেলা বাবার কাছে কোনো কিছু চাইতে ভয় পেতাম, দরকার কিন্তু চাচ্ছি না, কখন কি বলে, ঠিকমতো পড়াশোনা করছি না, কিন্তু যখন দেখলাম আমার আরেকজন ভাই বোন একটা কিছু চাচ্ছে, তার মনটা ভালো, ওই সুযোগে গিয়ে আমি তখন সেটি চাচ্ছি বা আদায় করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে দাবি আদায়ের একটা সুযোগ এসেছে বাংলাদেশে।
সবাই মনে করছে যে এই যে দীর্ঘদিনের তাদের যে পুঞ্জীভূত বঞ্চনা, ক্ষোভগুলো, হ্যাঁ, পুঞ্জীভূত যে ক্ষোভ, সেগুলো কিন্তু বেরিয়ে আসছে এবং প্রত্যেকটা সেক্টরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের আনোয়ার যে সহকর্মী তিনি যেটি বললেন যে শুধুমাত্র একটি দাবি না, তার পদায়ন হয়নি বা সে বঞ্চিত, শুধু তাই না, এখানে যে আত্মীকরণটা হয়েছে, দীর্ঘদিনের আত্মীকরণ, যে যে সেক্টরে প্রধান হয়ে গিয়েছেন সে সেই সেক্টরটাকে সেখানকার মতো তার মতো করে নিজের মতো করে সাজিয়েছেন, তিনি তার মতো করে গুছিয়েছেন, যাদেরকে তিনি পছন্দ করেন না তাদেরকে বঞ্চিত করেছেন। সেই ক্ষোভগুলো কিন্তু এখন বড় হয়ে আসছে এবং বিশেষ করে এই প্রশাসন ব্যবস্থায়, দাপ্তরিক ব্যবস্থায় কিন্তু একটা চেইন অফ কমান্ড, সেটি কিন্তু এখন এই মুহূর্তে অনেক নড়বড়ে হয়েছে। তো এই যে বিষয়টা, এইটি বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে সুশাসনের জন্য যে নাগরিক, তার সম্পাদক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সাথে, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বর্তমানে এই পরিস্থিতিতে আসলে রাষ্ট্র কাঠামো কোনো ঝুঁকিতে কিনা। তিনি কি বলেছেন একটু শুনে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রশাসনিক কাঠামোতে একটা ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। অস্থিরতার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো যে গত 15 বছরে ব্যাপক দলীয়করণ হয়েছে। মেধাবী লোকরা তারা সঠিক মূল্যায়ন পায়নি। এই প্রক্রিয়ায় দুর্নীতিও ঢুকে গিয়েছে। যারা বঞ্চিত হয়েছে অযাচিতভাবে, তাদেরকে এই বঞ্চনার অবসান ঘটানো দরকার। এটা না হলে কিন্তু আমরা এই প্রশাসনিক কাঠামো আরো দুর্বল হয়ে যাবে। আমরা বদিউল আলম মজুমদারের কথা শুনছিলাম। শাহিন, সরকারের জনপ্রশাসনে যেই সমস্যা চলছে, হঠাৎ করে উত্তাল হয়ে গেল কেন? এটা কি গত সরকারের কিছু সমস্যার কারণেই এটা উদ্ভূত পরিস্থিতি? এখন এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, এ বিষয়ে আপনার কোনো ধরনের বিশ্লেষণ রয়েছে কিনা? ফয়সাল, এটি আসলে এই যে আমরা গতকালকে শুনলাম যে সারা বাংলাদেশের যে জেলা প্রশাসক, তাদের কিন্তু পরিবর্তন করা হবে, কারণ সব কয়টা জায়গাতেই কিন্তু দুর্নীতি ছড়িয়ে গিয়েছিল এবং সরকার যেভাবে প্রশাসনকে কুক্ষিগত করেছিলেন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার, সবকিছু কিন্তু তারা কুক্ষিগত করেছিলেন এবং তাদের মাধ্যমে তাদের যে চাওয়াটা সেটা তারা পূরণ করছিলেন। সেটা পূরণ করতে গিয়ে পুরো প্রশাসন ব্যবস্থাকেই তারা ভেঙে দিয়েছিলেন এবং সেখানে দলীয়করণ করেছিলেন এমনভাবে যে সেখানে কারো পদোন্নতি বা কারো চাকরি, এখনো অনেক মানুষ বিদেশে বসে খবর পাচ্ছে তার যখন চাকরি হয়েছিল তার পরিবার একটা দলের সাথে সম্পৃক্ত, সেটি প্রমাণ হওয়ার পরে তার চাকরি হয়নি, এখন সেটি সে তার। অনেক ধন্যবাদ সাইফুল আপনাকে। সায়দামান, আপনাকে ধন্যবাদ অনেক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।